খালি পেটে কয়দিন থাকা যায়? তুমি আমার ফোন ধরবে কিনা সেটা বলো। এইটুকু লিখে তুষারের নাম্বারে একটা মেসেজ দিল হিমা। মেসেজ দিয়ে মোবাইল হাত থেকে রেখে সেই দিকে তাকিয়ে রয়েছে মেয়েটা। কিছুক্ষণের ভেতর তুষারের নাম্বার থেকে হিমার নাম্বারে কল আসতেই রিসিভ করে। তুষার, জানো সেদিনের পর থেকে আমার কয়েকবার বমি হয়েছে, আর সারাক্ষণ বমি বমি ভাব লেগে থাকে। ভেবেছিলাম অন্য কোনো সমস্যা ঠিক হয়ে যাবে, তাই আর তোমাকে বলিনি। কিন্তু এখন আর না বলে পারলাম না। আমি মনে হয় প্রেগনেন্ট। মানে কি? তুমি সেদিন ট্যাবলেটটা খাওনি? না মানে কি? আমি ট্যাবলেট খেতে ভুলে গেছিলাম। আগে কখনো খাইনি তো সব, তাই। উফ, আগে কি কখনো করেছো ওসব? মানে কি? তোমার আমাকে সন্দেহ হয়? না, সন্দেহ হয় না, কিন্তু তুমি ট্যাবলেট না খাওয়ার মতো এরকম ভুল করলে কি করে? আমি বারবার তোমাকে বলে দিয়েছিলাম। আমিও খাবো খাবো করে আর খাওয়া হয়নি। আচ্ছা, এখন খাবো? এখন খাবা মানে কি? কয়দিন হয়েছে? তা 13-14 দিন। তাহলে আর খাওয়া লাগবে না। এখন খেলে কোনো লাভ হবে না। তাহলে এখন আমার কি হবে? তুমি আমার সাথে এরকমটা করলে কি করে? সব দোষ কি আমার? তুমি মনে হয় কিছু করনি। তুমি তো ঘুরতে যাওয়ার কথা বলে বন্ধুর বাসায় নিয়ে গেছিলে, কথা দিয়েছিলে বিয়ে করার। আমি বন্ধুর বাসায় কি তোমাকে জোর করে নিয়ে গিয়েছিলাম? তোমারও তো ইচ্ছা ছিল। আমার তো তোমার উপর বিশ্বাস ছিল, আর তুমি তো বিয়ে করার কথা দিয়েছিলে। দিয়েছিলাম তো। বিয়ে করবে না আমায়? ভেবে দেখবো। ভেবে দেখবা মানে কি? তুমি মনে হয় দয়া করছো আমাকে। আমার কি হবে? আমার পেটে যে এসেছে তার কি হবে? লোক জানাজানি হলে কি হবে? তুষার, আমি তোমাকে ছাড়বো না। একটা বুদ্ধি আছে। কি? তুমি তো প্রায়ই বলো, সেদিনও বলেছিলা, তোমার বাসা থেকে কোনো একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছে। তো হিমা, বলো। তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও। 10 মাস হতে এখনো অনেক সময় আছে। এখনই বিয়ে করলে ওটা ওই ছেলের বলে চালিয়ে নিতে পারবা। আর তুমি? তোমার যে বাচ্চা হবে ওকে ঘিরে আমি তো তোমারই থাকবো। তোমার আব্বু আম্মু ভাই বোন সব সহ 14 গোষ্ঠীর নাম্বার আমার কাছে আছে। আর হ্যাঁ, আমি তোমার বাসাও খুব ভালো করে চিনি। মানে কি? কি করতে চাচ্ছ তুমি? আমার চাওয়া না চাওয়া পরে, আগে বলো তুমি কি চাও? আমি কাকে আগে জানাবো, নাকি সবাইকে একসাথে জানালে ভালো হয়? না না, প্লিজ হিমা, তুমি লোক জানাজানি করো না। আমার আর আমার পরিবারের মান সম্মান বলে কিছু থাকবে না। আর কদিন পরে আমার ছোট বোনের বিয়ে, সব ঠিক হয়ে আছে। বাহ তুষার, বাহ। তুমি তো শুধু তোমার দিকটা ভাবলে, আর আমার দিকটা? আমার পরিবার নেই নাকি? আমাদের মান সম্মান নেই? আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। যা করবা তাড়াতাড়ি আমাকে রাতের ভেতর জানিয়ে দিবা কি করবে। এখন আর কথা বলতে পারছি না, আমার আবার বমি আসছে। হিমা ফোন রাখতে বেশ চিন্তায় পড়ে গেল তুষার। ছেলেটা ভাবছে সে কি করবে, কি করা যায় এখন। রাত 11:45 তুষারের নাম্বারে হিমা কল করে দিল। ওপাশ থেকে কল রিসিভ করে, বলো। তোমার সাথে প্রেমালাপ করতে কল দেইনি, ওই ব্যাপারটা কি করছো? হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি? সেটা কাল বলি। কাল না, এখনই বলো। ফোনে কি সব বলা যায়? আমার ব্যাপারটা তুমি বুঝছো না। আমি কি অবস্থায় আছি তা একমাত্র আমিই জানি। এরকম অবস্থায় লুকিয়ে রাখা যায় না। মা ব্যাপারটা হয়তো কিছুটা বুঝতে পেরেছে। আমার কাছে তখন শুনেছে কি হয়েছে আমার। আমি মিথ্যা বলে এড়িয়ে গিয়েছি, জানি হয়তো খুব শীঘ্রই ধরা পড়বো। কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করব। তোমার উপর আমার কোনো আস্থা নেই। আমি তোমাকে একদম বিশ্বাস করি না। বিশ্বাস না করার মতো কিছু এখন আমি করিনি। আমি পালিয়ে যাইনি বা যাব না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। বিয়ে করার কথা বলে এখন বিয়ে করছো না। বিয়ে করলেই কি সব সমস্যার সমাধান? বিয়ে ছাড়া এখন আর কোনো সমাধান আছে তুমি বলো? সব কিছুরই সমাধান আছে, এটারও আছে। তোমার আসলে কি ইচ্ছা তুষার? আমার ইচ্ছা? আমার ইচ্ছা কি সেটার থেকে বড় কথা, আগে এই ঝামেলা থেকে মুক্তি। এখন আমি আর এই ব্যাপারটা তোমার কাছে ঝামেলা হয়ে গেছে? আমার পেছনে যখন রাত দিন একাকার করে ঘুরতে, তখনের কথা কি তুমি ভুলে গেছো? না, আসলে আমি তোমাকে ঝামেলা বলিনি। আমি তোমার কারণে প্রেগনেন্ট। এই ব্যাপারটাকে ঝামেলা বলা আর আমাকে বলার ভেতরে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, মাপ চাই।
কথাটা আমি ভুলে বলে ফেলছি। ভুল করো আর যাই করো, একটা কথা মনে রেখো, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তোমাকে আমি দেখে নেব। ঠিক আছে, সেসব নয় পরে হবে, কিন্তু এর আগে তুমি সবার কাছে ধরা পড়ার আগে আমাদের কিছু একটা করতে হবে। বাহ, কি সুন্দর কথা তোমার। আমি সবার কাছে ধরা খাবো মানে? তুমি ধরা খাবা না, নাকি তুমি ধর তুলসী পাতা? ঠিক আছে, আমরা ধরা খাওয়ার আগে কিছু একটা করতে হবে। প্লিজ তুষার, তুমি কিছু একটা করো। বিয়ের আগে এরকম একটা ব্যাপার জানাজানি হলে আমার পরিবারের মুখ থাকবে না কারো কাছে। আমার এই দুনিয়ার বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। সব ঠিক হয়ে যাবে বাবু, তুমি কোনো চিন্তা করো না। কাল একবার আমাদের দেখা করতে হবে। এই খবরদার, তুমি আমাকে বাবু টাবু বলবে না আর কখনো। এরকম ভাবে বাবু লক্ষ্মী সোনা বলে বলে তুমি আমার জীবনের সব থেকে বড় ক্ষতি করেছো। আচ্ছা, বাবু টাবু বলবো না। হুম। কাল তোমাকে আসতে হবে, আমাদের ওই ব্যাপারটার একটা সমাধানের পথ বের করতে হবে। এটার জন্য আমাকে যেতেই হবে। বলো কখন, কোথায়? আমরা সব সময় যেখানে বসি সেখানে কাল সকাল 11টায়। সব ঠিক আছে, কিন্তু সকাল 11টায় কেন? আমরা তো সব সময় দুপুরের পর বিকেলের আগে দেখা করি। তা করি, কিন্তু আগে তো অন্য কোনো ব্যাপার ছিল না, এখন আছে তাই। তুষার, বলো। তুমি আমাকে ডেকে নিয়ে আবার অন্য কিছু করবে না তো? অন্য কিছু মানে? এই ধরো, না থাক, আমি সময় মতো চলে আসব। তুষারের কথা মতো জায়গাতে সকাল 11টার আগে হিমা চলে এসেছে। নদীর পাশে ছোট্ট পার্কের মতো জায়গাটার ঠিক এই গাছটার নিচে বসে দেখতে দেখতে কেটে গেছে তুষার হিমার সম্পর্কে 3 বছর সময়। সম্পর্কে 3 বছর তুষার কখনো জোর করে হিমার হাত ধরে কাছাকাছি বসে অন্য কোথাও সুযোগ নেওয়ার চেষ্টা করেনি। কিন্তু হঠাৎ সেদিন কি থেকে কি হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে সময় দেখছে হিমা। অন্যদিন তুষার আগে আসে, কথা দেওয়ার সময় থেকে 15 থেকে 20 মিনিট আগে এসে বসে থাকে ছেলেটা, অথচ আজ নিজেই আগে এসে বসে আছে। এখানে এখনো তুষারের দেখা নেই। কয়েক মিনিটের ভেতর তুষার সেখানে এসে হিমার পাশে বসে পড়ল। মাথা নিচু করে কিছু একটা ভাবছে মেয়েটা। হিমার পাশে থেকে, একটু দেরি হয়ে গেল। এসেছো এটাই বড় কথা। এখন সময় তোমার, দেরি করলেও বাকি। আমি কি কখনো দেরি করি? এই প্রথম দেরি হলো। যাই হোক, কাজের কথা বলো। আমি তোমার সাথে গল্প করতে এখানে আসিনি, আর সেরকম মানসিক অবস্থাও নেই আমার। বুঝতেছি। না তুষার, তুমি কিছুই বুঝতেছো না। কে বললো? সবকিছু বলা লাগে না, বোঝা যায় ভাবে। অন্য সময় তুমি আগে এসে এখানটায় বসে পথ চেয়ে বসে থাকতা আমার আসার, আর আজ আমার ক্ষতি করে দিয়ে দেরি করে আসো। সব মনের ভুল, আমি ইচ্ছে করে দেরি করিনি। সব বোঝা শেষ আমার। এখন আমার ব্যাপারটা কি করবা? তোমার আমার সাথে এক জায়গায় যেতে হবে। কি? আবার কোন বন্ধুর বাসায়? যদি বলি জুতা দিয়ে পিটাবো তোমাকে। আচ্ছা আচ্ছা, বাবা বন্ধুর বাসায় না। তাহলে কোথায়? আমার সাথে কোথাও যাওয়ার ভরসা নেই তোমার? বিয়ে করার কথা দিয়ে কয়েকদিনের ভেতর যে ব্যাপারটা এড়িয়ে যেতে পারে, তার উপর আবার কি ভরসা করা যায় তুমিই বলো? ডাক্তারের কাছে যেতে হবে। না তুষার, এরকম কথা ছিল না। আমি কিছুতেই বাচ্চা নষ্ট করব না। বিয়ের আগে বাচ্চা রেখে কি করবা? লোক জানাজানি হলে কি হবে তোমার? মানে কি তুষার, তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারবা? দেখো, আমরা যদি বিয়ে করতাম তাহলে কি এখনই বাচ্চা নিতাম? না, নিতাম না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমাদের জন্য যেটা ভালো সেটা করতে হবে। এটা মোটেও ভালো কাজ না। এর থেকে ভালো কাজ কি হতে পারে এখন তুমিই বলো। আমরা বিয়ে করিনি, তারপর দুজন দুজনের বাসায় জানিয়ে দিই। মেনে নিলে নিবে, না হলে পালিয়ে কোথাও চলে যাব। কি ব্যাপার, তুমি হাসছো কেন? তোমাকে বিয়ে করে এখন পালিয়ে গেলে ক্যারিয়ারের কি হবে আমার? একসময় তুমিই তো বলতা বিয়ে করে বাসায় জানিয়ে দেব, মানলে মানবে, না মানলে আমরা পালিয়ে যাব। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, বলেছিলাম। তখন তুমি ক্যারিয়ারের কথা ভাবনি। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে আমি ভুল বুঝিনি। আমি সব থেকে বড় ভুল করেছি মানুষ চিনতে। পাগলের মতো কথা বলো না। আমাদের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। হিমার সাথে কথা মাঝে হঠাৎ করে তুষারের নাম্বারে একটা কল আসলো। মোবাইল হাতে নিয়ে নাম্বারটা দেখে তুষার হিমার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে কথা শেষে আবার হিমার কাছে আসতেই তুষার, আজ মনে হয় এই প্রথম আমার সাথে থাকা অবস্থায় তোমার মোবাইল কল আসলো, আর তুমি আমার থেকে দূরে গিয়ে কথা বললে।
না আসলে আমাদের এই ব্যাপারটার জন্যই কল দিয়েছিল। তোমাকে বলেছিলাম না এক জায়গায় যেতে হবে। তো মোবাইল করে সে তাড়াতাড়ি যেতে বলল, বেশি দেরি করলে তাকে পাওয়া যাবে না, বেরিয়ে পড়বে। আমি তো তোমাকে বলেছি আমি বাচ্চা নষ্ট করব না। দেখো হিমা, এটাই আমাদের জন্য এখন সব থেকে ভালো হবে। প্লিজ তুষার, আমার জীবনটা এইভাবে নষ্ট করো না। কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি তো আমার হাত ধরে কথা দিয়েছিলে বিয়ে করার। তুমি ডাক্তারের কাছে যাবা কি না? গেলে কি হবে আর না গেলে কি হবে? গেলে তোমার লাভ, না গেলে তোমার লস। লাভ লস সব শুধু আমার একার হবে কেন? আমি একা তো কিছু করিনি, সব দোষ তো তোমার। আমি মেনে নিচ্ছি ভুল করেছি, আর সেই জন্যই নিজে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তোমার তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল না? তাহলে কি কথা ছিল? সেদিন তো তুমি আমাকে বলেছিলে বিয়ে করবে। আমি তো তোমাকে ট্যাবলেটটাও মনে করে খেতে বলেছিলাম। আমার মনে ছিল না, ইচ্ছে করে যে খাইনি, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার মনের ইচ্ছাটা বুঝতে আমার বাকি নেই হিমা। মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি আমাকে ফাঁসাতে ট্যাবলেট খাওনি সেদিন। কেন তুষার, তোমাকে আমার ফাঁসাতে হবে কেন? তোমার থেকে ভালো ছেলে আমি আমার জীবনে পাবো না, নাকি তোমার থেকে ভালো কোনো ছেলে আমার পেছনে ঘোরেনি কখনো? সেসব আমি কি জানি, কার মনে কি আছে তা বলা খুব কঠিন। একটা জিনিস জানো, কি? তোমাকে ভালোবাসা আর বিশ্বাস করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভুল আমারও ছিল। সেদিন নিজে দাঁড়িয়ে তোমাকে ট্যাবলেট খাইয়ে দিলে আজ আমাকে আর ঝামেলায় পড়তে হতো না। হ্যাঁ, আমি তো তোমাকে অনেক ঝামেলায় ফেলে দিয়েছি। দেখো হিমা, তুমি এখন গেলে চলো, না গেলে আমি চলে যাচ্ছি। হিমাকে কথাটুকু বলে হাঁটা আরম্ভ করলো তুষার। হঠাৎ তাকে পেছন থেকে দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। গিয়ে ছাড়া একটা খারাপ কাজ করার উপায় নেই আমার। একা গেলে ডাক্তার ভাববে কোনো খারাপ মেয়ে আমি, আর তুমি থাকলে সে বুঝবে কোনো প্রতারকের পাল্লায় পড়েছিলাম আমি। তুষার আর হিমা সেখান থেকে সোজা চলে আসলো তুষারের কথা বলে রাখা সেই ডাক্তারের চেম্বারে। গেটের কাছে এসে দাঁড়িয়ে হিমা দেখলো ডাক্তার ফারজানা হক সুমি নাম লেখা। খারাপের ভেতর হিমার মনে একটু ভালো লাগার মতো ব্যাপার। তুষার তাকে যার কাছে নিয়ে এসেছে সে একটা মেয়ে ডাক্তার। হিমাকে গেটের কাছে দাঁড়িয়ে রেখে তুষার একা একবার উপরে গিয়ে কথা বলে এসে আবার তাকে নিতে চাইলে ও হিমা এতে রাজি হলো না। সে তুষারের সাথেই উপরে উঠল। ভবনের দ্বিতীয় তলায় ডাক্তার ফারজানা হক সুমি চেম্বার। রোগী দেখার সময় শেষ হওয়ার কারণে জায়গাটা এখন বেশ ফাঁকা। তুষার হিমাকে নিয়ে সোজা গিয়ে ডাক্তার সুমির রুমে ঢুকে পড়ে। ডাক্তার সুমির সামনে চেয়ারে বসে পড়ল। ডাক্তার সুমি আবার তুষারের বান্ধবী হয়। ওনাকে দিয়ে কিভাবে বাচ্চা নষ্ট করানো যায় সেজন্যই তুষারের হিমাকে নিয়ে এখানে আসা। রুমে ঢুকেই সেই তখন থেকে মাথা নিচু করে বসে আছে হিমা। চোখ বেয়ে অঝরে পানি ঝরছে মেয়েটার। তুষারের দিকে তাকিয়ে তুষার বলো কি সমস্যা? না আসলে এরকম কিছু না, উনি প্রেগনেন্ট, কিন্তু এখনই বাচ্চা নিতে চাচ্ছে না, বাচ্চাটা নষ্ট করতে হবে। ও ঠিক আছে, ওনার যদি এক্ষুনি বাচ্চা নিতে অসুবিধা থাকে তাহলে কি আর করার, বাচ্চাটা নষ্ট করতে হবে। কিন্তু সে কি জানে এইসবে খুব কষ্ট হয়? সে সব জানে। আচ্ছা তুষার, ইনি তোর কি হয়? বসা থেকে উঠে দাঁড়িয়ে তুষার ডাক্তার সুমির কানের কাছে মুখ নিয়ে আসলে মেয়েটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড, বুঝিস তো, বিপদে পড়েছে, তাই তোর কাছে নিয়ে এলাম। আমি অবশ্য বলেছিলাম বাচ্চা থাক, তোমরা বিয়ে করে নাও, কিন্তু কে শুনে কার কথা। খুব আস্তে আস্তে কথাগুলো তুষার ডাক্তার সুমির কাছে বললে ও তা শুনে ফেলেছে হিমা। চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে হিমা না আপু, আমি ওর বন্ধুর গার্লফ্রেন্ড না, আমি ওর গার্লফ্রেন্ড। আমাদের 3 বছরের সম্পর্ক। ও বিয়ে করার কথা দিয়ে আমার সাথে খারাপ কাজ করার পর আমি যখন প্রেগনেন্ট হই তখন ও বিয়ের কথা এড়িয়ে গিয়ে আমাকে এখানে এনেছে। ওকে বিশ্বাস করে আমি ঠকেছি। আমি এখানে আসতে চাইনি, আমি বাচ্চা নষ্ট করতেও চাইনি। নিরুপায় হয়ে বাধ্য হতে হয়েছে এখানে আসার জন্য। হিমার মুখের কথা শুনে ডক্টর সুমিত তুষারের দিকে তাকাতেই তুষার মাথা নামিয়ে নিল। ডক্টর সুমিত তুষারকে ছি তুষার, তোকে আমি ভালো ভাবতাম, আর তুই কিনা একটা মেয়ের বিশ্বাস এভাবে ভাঙলি। না দেখ, আসলে আমি এরকম চাইনি। এরকম চাসনি তাহলে বাচ্চাটা নষ্ট করতে এসেছিস কেন?
এখন আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই। লোক জানাজানি হলে ওর আর আমার মান সম্মান কিছু থাকবে না। মান সম্মান সবই থাকবে তুষার, তুই ওকে বিয়ে করিনি। ওকে আমি বিয়ে করব কিনা সেটা আমাকে ভাবতে হবে। কেন, কি ভাবতে হবে তোকে? প্রেম করার সময় তোর এইসব ভাবা ছিল না? আর খারাপ কাজ করার আগে তো তুই ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি নাকি? এখন সব ভুলে গেছিস? সুমি, তুই আমার বান্ধবী। বিপদে পড়ে তোর কাছে এসেছি, কোথায় তুই আমার উপকার করবি, আর তা না করে তুই আমার ক্ষতি করছিস। তোর ক্ষতি আমি করছি নাকি আমার সামনে বসে থাকা এই মেয়েটার জীবনের সব থেকে বড় ক্ষতি করে তুই এই মেয়েটাকে নিয়ে আমার সামনে বসে আছিস, সেটা তুই একটু ভেবে বল। দেখ, আবেগ দিয়ে দুনিয়া চলে না। বাচ্চা কাচ্চা, বিয়ে, এসব ঝামেলায় জড়িয়ে পড়লে সেটার প্রভাব এখন আমার ক্যারিয়ারে পড়বে। আর বিয়ের কথা আমি আমার ফ্যামিলিতে বলতে পারবো না। কেন তুষার, তুই হিজড়া নাকি যে মেয়েটা ভালোবেসে বিশ্বাস করে তার জীবনের সব থেকে দামি সম্পদ তোর কথায় তোর কাছে দিয়ে দিয়েছে, আর তাকে বিয়ে করার কথা তুই তোর বাসায় বলতে পারবি না? বিয়ে করতে পারবি না, তাহলে ওর সাথে এসব করলি কেন? ওর এখন কি হবে? ওকে কে বিয়ে করবে? সমস্যা করেছি, এখন সেটার সমাধানের জন্যই তো তোর কাছে এসেছি। না তুষার, এটা কোনো সমাধান না। আমি প্রথম বা আমি শেষ না যে ডাক্তারের কাছে কোনো মেয়ে নিয়ে বাচ্চা নষ্ট করতে এসেছি। এটা এখন নিয়মিত ব্যাপার। বাহ, কি সহজে কথাগুলো বললি তুই। আসলে এই ব্যাপারটা কি এতটা সহজ? দুজনেই মজা করেছি, সামান্য ভুলে এটা হয়ে গেছে। এখন এটা সমাধান করে নিলেই হয়, ব্যাস। তুই শুধু শুধু ব্যাপারটা নিয়ে পেঁচাচ্ছিস। প্রেমের মাঝে কখনো বা রুমে যাওয়ার আগে তুই কখনো ওকে বলেছিস যে তুই ওকে বিয়ে করবি না? না। তুই যদি ওকে বলতি যে ওকে বিয়ে করবি না, তাহলে ও কখনো তোর সাথে প্রেম করতো না। আর তোর উপর ভরসা করে রুমে যাওয়া তো দূরের কথা। আচ্ছা, মেনে নিলাম, সব ভুল, সব দোষ আমার। মেয়েদের কোনো দোষ থাকে না। এখন তোর কাছে যে জন্য এসেছি সেটা কখন করবি? আমার কাছে যেটার জন্য এসেছিস সেটা আমি করব না। তুই আমার বন্ধু, তোর ভালোর জন্যই বলছি। তুই ওকে বিয়ে করে নে তুষার। তোদের বিয়ের জন্য আমাকে যদি কোনো হেল্প করতে হয় আমি সেটা করব। তার মানে তুই বাচ্চাটা নষ্ট করবি না? না। দেখ সুমি, তুই এবার এটা করে দে, আমি সময় মতো ওকে বিয়ে করব। তোকে কথা দিচ্ছি। আমাকে কথা দিয়ে কি হবে? যার সাথে প্রেম করেছিস তাকে কথা দিয়ে সময় বুঝে এখন এড়িয়ে যাচ্ছিস। আর আমি তোরা সবাই আমাকে ভুল বুঝছিস। তুই ভুল করছিস, তাই সবাই তোর ভুল ধরছে। আমার কথা না হয় বাদ দে, কিন্তু হিমা, ও তো তোকে পাগলের মতো ভালোবাসে। একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখ, মেয়েটা চোখ বেয়ে সেই তখন থেকে পানি পড়ছে। আমি সবই বুঝছি, কিন্তু এই মুহূর্তে বাচ্চা নষ্ট করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। তুষার, তুই আর একটু ভেবে দেখ কি করা যায়। আমি সব ভেবে চিন্তেই এখানে এসেছি। তুই শুধু নিজের ভালোটা ভেবে এখানে এসেছিস, কিন্তু হিমার ভালো তুই ভাবিসনি। আমি আমাদের দুজনের ভালো ভেবেই এখানে এসেছি। আমি কোনো ছোট বাচ্চা না যে তুই আমাকেই যা বুঝাবি আমি সেটা বুঝে নিব। তুই ওকে ঠকিয়েছিস, তুই ওর বিশ্বাস ভেঙেছিস। বাচ্চা নষ্ট করলে হয়তো তোর কোনো সমস্যা হবে না, তোর শরীরে কলঙ্কের কোনো দাগ থেকে যাবে না, কিন্তু হিমার কথা কি একবার ভেবেছিস? এপারের কথা না হয় বাদ দে, কিন্তু উপরে তো একজন আছে, সে সব দেখছে। তার কাছে কি হিসাব দিবি? তার কাছে কি জবাব দিবি? তাকে কি তুই বোঝাতে পারবি যে তোর কোনো দোষ নেই বা তুই হিমাকে ঠকাসনি? সবই বুঝলাম, কিন্তু পরিস্থিতি মানুষকে মাঝে মাঝে সঠিকটা করতে দেয় না। ভালো খারাপ বোঝার বয়স তোর হয়েছে। আমি মনে করি শুধু নিজেরটা না, হিমার সমস্যা দেখাও কিন্তু তোর দায়িত্ব। তাহলে এখন আমি কি করব? তুই আর দুই একদিন ভাব, তবে হ্যাঁ, বেশি দেরি করিস না। এইসব ব্যাপার লুকিয়ে রাখা যায় না। হিমা হয়তো কাউকে বলছে না, তবে হ্যাঁ, অন্যরা জেনে গেলে তুই কিন্তু বিপদে পড়বি। বান্ধবী সুমির চেম্বারে তার সাথে কথা শেষে হিমাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো তুষার। ছেলেটার সিদ্ধান্তহীনতায় ভুগছে আর ভাবছে, সুমির কাছে যে জন্য এসেছিলাম সেটা হলো না, এখন আমি কি করব? হিমাকে অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে বাচ্চাটা নষ্ট করব,
নাকি আরেকটু সময় নিয়ে ভেবে দেখব অন্য কোনো উপায় বিয়ে করা চাই কিনা। হিমা প্রেগনেন্ট হবার পর এই প্রথম তুষারের চোখে মুখে চিন্তার ছাপ। ছেলেটা বড় আশা ছিল বান্ধবী সুমিকে নিয়ে। তুষার হিমা প্রেগনেন্ট হওয়ার পর ভেবেছিল সুমি তো আছেই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সুমির কাছে আসতেই সব এলোমেলো হয়ে গেল, যা তুষার কখনো ভাবেনি। মেঘলা আকাশ অসময়ে বৃষ্টি নামবে মনে হয়। ঘড়ির কাঁটা দুপুর 3টা বাজলে ও হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে বেশ বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। হিমাকে নিয়ে তুষার তাড়াতাড়ি রাস্তার পাশে থাকা কোনো একটি বন্ধ দোকানে টিনের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে তুষার দেখতে পেল আগে থেকে একটা মহিলা তার কোলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে। মহিলাটাকে দেখে বোঝা যায় সে ভবঘুরে। তাকে দেখে অনেকটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার থাকার কোনো জায়গা নেই, এখানে তার আপাতত বসবাস। আজ এখানে তো কাল ওখানে তার ঠাঁই। মহিলাটার কোলে থাকা বাচ্চার বয়স আর কতই বা হবে, হয়তো 4 থেকে 5 মাস। বাচ্চাটা বেশ জোরে জোরে কাঁদছে, কিছুতেই সে কান্না থামাতে চাইছে না। হয়তো ওর খুব ক্ষুধা পেয়েছে, সেটা সইতে না পেরে কাঁদছে। এখানে আসার পর হিমা ওই মহিলা তার বাচ্চার দিকে এভাবে তাকিয়েছিল, এসব থেকে কিছুটা এগিয়ে গিয়ে ওই মহিলার দিকে তাকিয়ে, চাচি, এই ঝড়ের ভেতরে এই বাচ্চাটাকে নিয়ে আপনি এখানে কি করছেন? এইখানে ছাড়া থাকবোই বা কই মা, আমি তো রাস্তায় রাস্তায় থাকি, যখন যেখানে একটু মাথা গোজার ঠাঁই পাই। কেন আপনি রাস্তায় রাস্তায় থাকেন? ওর বাবা কোথায়? ওর বাবা বেঁচে থেকেও নেই মা। বিয়ে করার কথা দিয়ে আমাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছিল, কিছুদিন একসাথে থাকে, এই বাচ্চা হবার পর আমাকে রেখে পালিয়েছে। এরপর আর কোনো দিন খবর নেয়নি, আর আমিও জানি না তার খবর। ও তো সে তখন থেকে কাঁদছে। কান্না ছাড়া ওর কপালে সুখ নেই। ওকে কোলে নিয়ে এক বাসায় কাজ করতাম, ঘরে কেউ না থাকার সুযোগ সেই বাসার লোকটা একদিন জোর করে আমাকে। তারপর আর অন্য কোথাও কাজ নেননি? চেষ্টা করে আমি ক্লান্ত মা, যেখানে গেছি সেখানে কিছু পুরুষের লালসার শিকার হতে হয়েছে আমাকে। এখন রাস্তার পাশে বসে থেকে মানুষের কাছে চেয়েছে যা পাই তা দিয়ে কখনো খাই, আবার কখনো না খেয়ে থাকি। এখানেও তো আপনি নিরাপদ না। সব জায়গাতেই ঝামেলা, ওখানেও যে শান্তিতে থাকি তা না। এটাই ভরসা, যতক্ষণ এটা হাতে থাকে কেউ আশেপাশে আসে না, সব শালা জানোয়ার। বাতাস থেমে গেছে কিছুক্ষণ, বাহিরে হতে থাকা বৃষ্টি মাত্রাটাও কিছুটা কমেছে। হিমার দিকে তাকিয়ে তুষার, চলো। যাবো কেন? শুনতে তো ভালোই লাগছে। তোমাদের মতো কোনো এক ছেলের আনন্দের ফল নিয়ে এই মহিলা ঘুরছে রাস্তায় রাস্তায়। কে জানে, হয়তো কখনো আমারও এরকম হবে, কারণ আমিও তো ধোঁকাবাজের ধোকায় পড়েছি। সব তোমার মনের ভুল, আমি ধোঁকাবাজ না। তুমি কি সেটা আমার কাছে না বললেও চলবে। ঠিক আছে, এখন চলো। আবার কোথায় যাব? আপাতত দুজন দুজনার বাসায়। আমি একদিন ভাববো আমাদের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, যা খুশি ভাবো, তবে এটা বলে দিচ্ছি, আমি যদি বাসায় ধরা পড়ি তাহলে কিন্তু সব বলে দিব। কি বলবা তুমি? তোমার নাম, ঠিকানা আর আমার সাথে করা তোমার প্রতারণার করার সব কথা। এরকম সময় এসব করো না হিমা, আমি ঝামেলায় পড়ে যাব। আর কিছুদিন পর আমার ছোট বোনের বিয়ে, আমাদের এই ব্যাপার লোক জানাজানি হলে সমস্যা। আমার আর নতুন করে কি সমস্যা হবে? দেখো, তুমি কিন্তু আমাকে মানসিকভাবে চাপ দিচ্ছ। অদ্ভুত সব কথা বলো তুমি। ভাগ্যিস আমি ভদ্র পরিবারের মেয়ে, তোমার ছলনায় পড়ে ভুল করেছি, তাই এখনো চুপ আছি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তুমি হাতে পায়ে ধরে কুল কিনারা পেতে না। ভুলে যেও না, আইনের দিক থেকে এসব ক্ষেত্রে সবসময় মেয়েরা এগিয়ে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখানোর কি আছে? যেরকম কাজ করেছ এতে তো তোমার নিজে থেকেই ভয় পাওয়া উচিত, অথচ ভয় না করে তুমি আমার সাথে থামাশায় মেতেছ। আমি তো চেষ্টা করছি কিছু একটা করার। কিসের চেষ্টা করছো তুমি? তুমি তো ধান্দায় আছো কি করে বাচ্চা নষ্ট করা যায়। তোমার কথায় ডাক্তারের কাছে এসেছিলাম ঠিকই, কিন্তু বাচ্চা নষ্ট করতাম কিনা সেটা ভাবার ছিল। তুমি এখনো সিদ্ধান্ত নাওনি যে বাচ্চা নষ্ট করবা কিনা? না। হিমা, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও 2-1 দিনের ভিতর বাচ্চাটা নষ্ট করার। আমি অন্য কোনো ডাক্তারের সাথে কথা বলে সেরকম ব্যবস্থা করছি। শুধু শুধু সেসবের প্রয়োজন নেই। মানেটা খুব কঠিন, বা তুমি না বোঝার মতো কিছু না। আমি বাচ্চা নষ্ট করব না। তোমার আমাকে বিয়ে করার কথা, তুমি আমাকে বিয়ে করবে কিনা? দেখো, আমার একটু সমস্যা আছে, তাই আপাতত আমি বিয়ে করব না।
আপাতত বিয়ে করবে না তাহলে বন্ধুর বাসায় নিয়েছিলে কেন? ওখানে গিয়ে হাত ধরে কেন বলেছিলে হিমা আমরা তো কয়দিন পর বিয়ে করছি? আমি তো সব মেনে নিচ্ছি। কি মেনে নিচ্ছ তুমি? তুমি যা বলছো সেসব তোমাকে আমি বলেছিলাম। ওসব তুমি বলেছিলে, এসব মেনে নিলে তো কাজের কাজ হবে না। তখন বলা কথাগুলি এখন বাস্তব করার সময় তুষার। বিয়ে ছাড়া আর কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে, বিয়ে ছাড়া একমাত্র উপায় বাচ্চা নষ্ট করে ফেলা। দেখো, এটা ছাড়া আর কি পথ আছে? তুমি রাজি হয়ে যাও সোনা। কিসের সোনা? দেখো, এটা ছাড়া কি আর পথ আছে? তুমি রাজি হয়ে যাও সোনা। এরকম কাজ করো না, না হলে আমি আমার ব্যবস্থা করে নিব। তুষারকে কথাগুলি বলে আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল হিমা। হিমাকে পেছন থেকে বেশ কয়েকবার তুষার ডাকলেও মেয়েটা আর পিছে ফেরেনি। বাসায় এসে রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল তুষার। আনমনা হয়ে ভাবছে ছেলেটা কি করবে সে। এদিকে বিয়ে করা সম্ভব না, বাবা মায়ের অমতে হিমাকে বিয়ে করলে তাকে তার বাবা ব্যবসার জন্য যে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল তা আর দিবে না। বাবার কাছ থেকে টাকা পেলে ব্যবসা করে মাত্র কয়েকদিনে গাড়ি বাড়ি কত কিছু। ভাবতেই শুয়া থেকে উঠে বসলো তুষার। বসে বসে আবার ভাবলো, আর যদি এখন হিমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে সে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। বারান্দায় গিয়ে ছোট একটু জায়গাতে বারবার হেঁটে হেঁটে পায়চারি করছে তুষার। ছোট বোনের বিয়ের ব্যাপারে ছেলেটার মাথায় সব থেকে বেশি। সামনে ওর বিয়ে, এখন যদি হিমা কোনো ঝামেলা করে বসে আর এইসব শুনে যদি ছেলেপক্ষ বিয়েতে রাজি না হয়, মান সম্মান কিছু থাকবে না আমাদের। বিয়ের দিন তারিখ সব ঠিক, কর গুনে তুষার দেখে আর মাত্র 17 দিন বাকি। বোনের বিয়ের ব্যাপারটা না থাকলেই হিমাকে বলে দিতাম যা পারো করো। ও আর তখন কি করতো? ডিএনএ টিএনএতে ও যেত না, না হয় কিছু লোক জানাজানি করতো। আমি কিছু করিনি বলে দিলেই হতো, কিন্তু এখন এইসব করা যাবে না। ঝামেলা হলে আমার বোনের বিয়ে ভেঙে যাবে। পাত্রের বাবা খুব ভদ্রলোক, মেয়ের ভাইয়ের এরকম চরিত্র শুনে সে কখনো তার ছেলের বিয়ে দিবে না আমার বোনের সাথে। তখন বাবার কাছ থেকে ব্যবসার জন্য টাকাও পাবো না। এসব ভেবেই পাশে থাকা পানির বোতল থেকে এক চুমুক পানি খেয়ে নিল তুষার। এদিকে হিমা তখন বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে এই মাত্র উঠল। হিমা তার আম্মুকে চা দিতে বলে তার রুমের সাথে থাকা বারান্দায় গিয়ে দোলনাতে বসে পড়ে। আকাশের দিকে তাকালো। মন খারাপ থাকলে হিমা এখানে বসে দোলনায় দোল খায়। কিছুক্ষণ পর চায়ের কাপে চুমুক দিতে দিতে হিমা ভাবছে, মানুষ কি করে এতটা স্বার্থপর হয়। তুষারকে আমি এত ভালোবাসার পরেও ও কি করে আমার সাথে এরকম করলো? আসলেই ও আমাকে ভালোবাসে তো? এদিকে হিমা বারান্দায় এসে দোলনা খাচ্ছে, আর ওদিকে রুম থেকে তার মোবাইল বাজার শব্দ শোনা যাচ্ছে। হিমা নিজেও টের পাচ্ছে তার মোবাইলে একের পর এক কল এসে যাচ্ছে। এখন যে তুষার ছাড়া অন্য কেউ তাকে কল দিচ্ছে না সেটাও হিমা জানে বেশ ভালোভাবে। অথচ একসময় বারান্দায় এসে সে অপেক্ষা করে থাকতো কখন আসবে তুষারের কল। আবার মাঝে মাঝে মোবাইল নিয়ে বারান্দায় না বসে কল বাজার সাথে সাথে দৌড়ে গিয়ে তা রিসিভ করত। তুষারের সাথে কথা বলার প্রচুর আগ্রহ আর তুষারকে ঘিরে খুব বেশি ভালো লাগা ছিল মেয়েটার। হ্যাঁ ছিল, তবে এখন আর সেসবের কিছুই নেই। যে বিশ্বাস ভাঙে তাকে ভালোবেসে লাভ কি? বারবার কল আসতে দেখে হিমার কাছে তার আম্মু মোবাইল নিয়ে এসে দিয়ে গেল। মোবাইল হাতে নিয়ে হিমা দেখলো তুষারের নাম্বার থেকে 13 বার কল এসেছে। হিমার হাতে মোবাইল থাকতেই আবার তুষারের নাম্বার থেকে কল এলো। কল রিসিভ করে হিমা। বলো। কোথায় ছিলে? আমি সে কখন থেকে কল দিয়ে যাচ্ছি। ব্যস্ত ছিলাম। কি এমন ব্যস্ততা যে আমার কল রিসিভ করনি? সব কথা সবসময় সবাইকে বলতে নেই। ও আচ্ছা। কি জন্য কল করেছো? আসলে কিছুই ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে, কি করব বুঝতেছি না। তোমার যেটা ভালো হয় সেটা করো। কিন্তু আমার ভালোতে তো তোমার হচ্ছে না। তুমি তো বাচ্চা নষ্ট করতে চাচ্ছ না। আমি না চাইলেও তুমি তো চাচ্ছ। হ্যাঁ আমি চাচ্ছি, এটা আমাদের দুজনের জন্য ভালো হবে। তুষার, বলো। সত্যি করে বলো, তুমি আসলে এখন কি চাচ্ছ?
আমি চাচ্ছি আপাতত বাচ্চাটা নষ্ট হোক। আমাদের সম্পর্ক আর বিয়ে? সম্পর্ক থাকবে। আর বিয়ে? বিয়েও করব কবে? আমার সময় মতো। পরে যখন করবা, তাহলে এখন করলে কি দোষ? আপাতত আমার একটু ঝামেলা আছে। কোনো ঝামেলা না তুষার, তোমার মনের ইচ্ছা আমি বুঝে গেছি। সব আমার বোঝা শেষ। আমি আমার জন্য যেটা এখন ভালো সেটাই করব। বাচ্চা নষ্ট করবে তো? যদি বলি আমি প্রেগনেন্ট না? মানেটা ঠিক বুঝলাম না। আমি প্রেগনেন্ট না। সেদিন আমি ট্যাবলেট ঠিকই খেয়েছিলাম, এবং একটা না, দুইটা। তাহলে এতদিন যে আমাকে তুমি বলেছো তুমি প্রেগনেন্ট? বলেছিলাম, সব তোমাকে পরীক্ষা করার জন্য। মিথ্যা অভিনয় ছিল আমার। আর আজ যে ডাক্তারের কাছে গিয়েছিলে সেটা? হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছিলাম শুধু দেখতে যে আসলেই তুমি বাচ্চা নষ্ট করতে সত্যি চাও নাকি মিথ্যা। আর ডাক্তার চেক করতে চাইলে আমি রাজি হতাম না। আমি বলতাম আমি বাচ্চা নষ্ট করব না কিছুতেই। এই সব বলে বেরিয়ে আসতাম। এসবের কারণ কি? আমাকে তুমি শুধু শুধু এত চিন্তায় রেখেছিলে কেন? তুমি জানো এই কদিন আমি ঠিকভাবে খেতে পারিনি, এই কদিন ঠিক মতো আমার ঘুম হয়নি। তোমার সব চিন্তার একমাত্র কারণ ছিল কিভাবে বাচ্চাটা নষ্ট করা যায়। ভাগ্যিস যে আমি সত্যি সত্যি প্রেগনেন্ট হইলি, তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। কি যে বলো হিমা, আমি এখন যেমন তোমার পাশে আছি, তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হলেও আমি তোমার পাশে এভাবেই থাকতাম। থাক, সেসব আর দরকার নেই। মানে? আসলে সেদিন তোমার সাথে রুম ডেট করার পর নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। বারবার ভাবছিলাম এটা আমি কি করলাম। এরকম মেয়ে তো আমি না। অনেকের কাছ থেকে শুনেছিলাম ছেলেরা এসব করে পরে দূরে চলে যায়। ওদিকে আমার বাবা মা বিয়ের জন্য ছেলে ঠিক করেছে। বাবা মাকে না করার আগে ভেবেছিলাম তুমি ঠিক আছো তো, আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা পরীক্ষা করার এটা সময়। তাই সেদিন বলেছিলাম আমি প্রেগনেন্ট। আর এরপরই বুঝে গেছি তুমি কিরকম ছেলে, আর তোমার মনের সব ইচ্ছা। আমার মনে খারাপ কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, সেসব আমি বুঝে গেছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বড় কোনো ভুল করার আগে সে আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। বাসায় এসে তখন আমি বাবা মায়ের পছন্দ করা ওই ছেলের সাথে বিয়ের ব্যাপারে হ্যাঁ বলে দিয়েছি। তারা অনেক দিন থেকে আমার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। এখন হয়তো কয়েকদিনের ভেতর আমার বিয়ে হয়ে যাবে। ছেলেটা পাইলট, তোমার মতো বেকার না বা বিশ্বাসঘাতক হবে না মনে হয়। আশা করি তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না। কথাটুকু বলে হিমা মোবাইলের লাইন কেটে দিল। হিমার শেষের কথা শুনে খুব বেশি কষ্ট তুষার পায়নি। মনে মনে ঝামেলা থেকে বেঁচে গিয়েছে। যে সে বেশ খুশি হয়েছে তা তার মুখের হাসি দেখলেই বোঝা যায়। এত সহজে হিমাকে ঘাট থেকে নামাতে পারবে তা তুষার নিজেও ভাবেনি। কিছুদিন পর তুষারের বোনের বিয়ে শেষ। তুষার তার বাবার সাথে তাকে ব্যবসার জন্য দিতে চাওয়া সেই টাকার ব্যাপারে কথা বলতে বসেছে। তার বাবাকে, বাবা, আমি ভালো একটা ব্যবসা পেয়েছি। তুমি আমাকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলে, সেটা কবে দিবে? আমি তো আর তোমাকে টাকা দিতে চাইনি। তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তোমাকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছে তোমার হবু শ্বশুর, এবং সে তোমাকে সেটা দিবে তার মেয়েকে বিয়ে করার সাথে সাথে। বাবা, তোমার কথার মানেটা আমি ঠিক বুঝলাম না। কি বলছো তুমি? তুষার, তুমি তো তোমার লতিফ আঙ্কেলকে চিনো। সে আমার অনেক পুরনো বন্ধু। তুমি হয়তো জানো সে বিশাল ব্যবসায়ী, টাকা পয়সা তার কোনো অভাব নেই। হ্যাঁ, কিন্তু তাতে আমার কি? তার মেয়ে রিয়াকে তো তুমি চেনো। হ্যাঁ বাবা, প্রায় 3-4 বছর আগে যার বিয়েতে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, ওকেই তোমার আবার বিয়ে করতে হবে। বাবা, এসব তুমি কি বলছো? মাথা ঠিক আছে তো তোমার? শান্ত হও তুষার, আগে আমার কথা শোনো। রিয়ার সাথে ওই ছেলেটা ডিভোর্স হয়েছে। ঠিক মতো বনিমানা হচ্ছিল না। লতিফ সাহেব জামাইকে সব দিয়েছিল, লাগলে আরও দিত, কিন্তু মেয়েটার খামখেয়ালিপনা ওরা ঠিক মেনে নিতে পারছিল না। ছি বাবা, তুমি এরকম একটা মেয়েকে আমাকে কি করে বিয়ে করতে বলছো? শুধু বলছি না, ওকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি তাকে কথা দিয়েছি, আর তার ভরসায় তোমাকে আমি ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম। আর এই টাকাটা লতিফ সাহেব তোমাকে দিচ্ছে তার মেয়েকে বিয়ে করার বিনিময়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, রিয়ার বাচ্চাটার বয়স প্রায় 2 বছর। ডিভোর্সের সময় ওকে রিয়া সাথে করে নিয়ে এসেছে। সমস্যা নেই, বাচ্চাটা ওর নানা নানুর সাথে থাকবে, শুধু মাঝে মাঝে রিয়ার কাছে আসবে। তুষার বাবা বলতে থাকা কথা শেষ হবার আগে তুষার সেখান থেকে
চলে আসলো। তখন থেকে ছেলেটার চোখ ছলছল করছে পানিতে। রুমে এসে বিছানায় শুয়ে অঝরে কাঁদছে। তুষার বারবার ভাবছে, বাবা কি করে এরকম হয়? টাকার জন্য নিজের ছেলের সাথে এরকম একটা মেয়ের বিয়ে দিতে চাওয়া। তুষার এটাও খুব ভালো করে জানে যে এই মেয়েটাকেই তাকে বিয়ে করতে হবে, কারণ তার বাবা কাউকে কথা দিলে তার নড়চড় হয় না। তুষারের হিমার কথা খুব মনে পড়ছে। মেয়েটার সাথে তার অনেক দিন কোনো যোগাযোগ নেই, সেই কবে কথা হয়েছে। মোবাইল হাতে নিয়ে হিমার নাম্বারে কল দিল তুষার। দ্বিতীয়বারের কল রিসিভ করে হিমা। কে? আমি তুষার। হিমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি কখনো তোমাকে মাফ করব না, এটা সম্ভব না। আমি একটা সময় তোমাকে অনেক ভালোবেসেছিলাম।